গোপালগঞ্জে সেনাবাহিনীর অস্ত্র লুট ও গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার আসামির মৃত্যু। শিরোনামটা মনে হয় দর্শক আপনাদেরকে আর একবার বলা দরকার। গোপালগঞ্জে সেনাবাহিনীর অস্ত্র লুট ও গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার আসামির মৃত্যু। গোপালগঞ্জ প্রতিনিধি জানাচ্ছে, যেটি প্রথম আলোতে প্রকাশ পেয়েছে। নিশ্চয়ই আপনারা জানেন যে এর আগে গোপালগঞ্জে সেনাবাহিনীর দুটি টহল টিমের উপর হামলা চালানো হয়েছিল। সেই হামলায় একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, বাকিটি ভাঙচুর করা হয়েছিল এবং অস্ত্র ছিনতাই করা হয়েছিল। ওই ঘটনায় দুজন সেনা অফিসার সহ প্রায় 8 জন আহত হয়। তারপরে অভিযান চলে, গোপালগঞ্জে কিছু গ্রেপ্তার করা হয়। তখন পর্যন্ত একটা আওয়ামী লীগের কার্যক্রম গোপালগঞ্জে চলছিল। তারপর ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। কি কারণে বন্ধ হয় মানে এটা জানা যাচ্ছে না, খুব বেশি আওয়াজ পাওয়া যায়নি। এরপরে যে 21শে আগস্ট গেল বা অন্যান্য উপলক্ষে যেভাবে হাক ডাক দিচ্ছিল, মনে হচ্ছিল যেন গোপালগঞ্জ একটা বিচ্ছিন্ন বাংলাদেশের, এবং সেখানেই একমাত্র আওয়ামী লীগ তার কর্তৃত্ব ধরে রাখতে পেরেছে, রাজত্ব। কিন্তু সেই রাজত্বের বোধহয় অবসান ঘটেছে। যাক, সেটা অন্য আলোচনা। আপাতত দেখি যে কি ঘটেছে। গোপালগঞ্জে সেনা সদস্যের উপর হামলা, গাড়িতে আগুন ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার মামলায় কারাগারে থাকা এক আসামি হাসপাতালে মারা গেছেন। শনিবার দিবাগত রাত 1টার দিকে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ইলাহি শিকদার, বয়স মাত্র 25 নামের ওই আসামির মৃত্যু হয়। কেন এরকম মৃত্যু হলো, এটা একটা প্রশ্ন। কেন আসামির সুচিকিৎসা দেওয়া হলো না? অসুস্থ হতে পারে। এখন এটা কি নির্যাতনের কারণে নাকি আগে থেকেই কোনো শারীরিক অসুস্থতায় ছিল, সেটা পরিষ্কার না। গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জিপিতেশ বিশ্বাস ও জেলা কারাগারের জেলার আবুল হোসেন আসামির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। ইলাহি শিকদার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামের মহি শিকদারের ছেলে। তিনি ফলসি বাজারে মিষ্টির দোকানদার ছিলেন। ইলাহি শিকদারের বড় ভাই কুদরত শিকদার বলেন, 3রা সেপ্টেম্বর বেলা 1:30টার দিকে ইলাহিকে ফলসি গ্রামের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। রাত 1:30টার দিকে পুলিশ মোবাইলে ফোন দিয়ে জানায় ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরের দিন আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। গতকাল রাতে জেলখানা থেকে ফোন দিয়ে জানানো হয় ইলাহি শিকদার অসুস্থ। রাত 3টার দিকে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে দেখেন ভাইয়ের মরদেহ পড়ে আছে। গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার আবুল হোসেন বলছেন, উনি যখন 4 তারিখে আসেন তখন আহত অবস্থায় আসেন। গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে ছাড়পত্র সহ কারাগারে আসেন। আমরা তাকে আবার হাসপাতালে পাঠাই। সেখান থেকে চিকিৎসা দিয়ে কারাগারে নিয়ে আসা হয়। গতকাল রাতে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জ কারাগারের কর্তব্যরত নার্স মোহাম্মদ বদিউজ্জামান বলছেন, সন্ধ্যার আগে তাকে যখন জেলা কারাগারে আনা হয় তখন সে খুব অসুস্থ ছিল, হাঁটতে পারত না। তাকে হুইল চেয়ারে করে ভেতরে নিয়েছি এবং চিকিৎসা দিয়েছি। পরে রাতেই আমরা তাকে হাসপাতালে পাঠিয়েছি। এর আগে সে হাসপাতালে ভর্তি ছিল। গোপালগঞ্জ 250 জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন, ইলাহি শিকদারকে 3 বার হাসপাতালে আনা হয়। তাহলে এতই অসুস্থ ছিল, কেন এত অসুস্থ ছিল যে 3 বার হাসপাতালে আনা হয়? প্রথমে 3রা সেপ্টেম্বর রাত 11:24। আচ্ছা, দ্বিতীয় দফায় 4ঠা সেপ্টেম্বর রাত 1:37 এনে চিকিৎসা দিয়ে নিয়ে যান। কিছুক্ষণ পরে 2:11 আবার হাসপাতালে এনে তাকে ভর্তি করা হয়। এরপর তৃতীয় দফায় গতকাল রাত 1টার দিকে জেলা কারাগার থেকে হাসপাতালে আনা হয়। তবে আনার আগেই তার মৃত্যু হয়েছিল, তার মানে আর চিকিৎসা পায়নি। ঘটনাটা কি? 5ই আগস্টের শেখ হাসিনার যে পতন হয়, তারপরে শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে 10ই আগস্ট বিকেলে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর বাস স্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। এতে মহাসড়কের দুই পাশে অসংখ্য গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে গোপালগঞ্জে কর্তব্যরত সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের মহাসড়ক ছেড়ে দিতে বলেন। তখন সেনা সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীরা বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে তারা সেনা সদস্যদের উপর হামলা করেন। এতে
সেনাবাহিনীর 4 কর্মকর্তা সহ 9 জন আহত হন। এছাড়া সেনাবাহিনীর 2টি রাইফেল ও 6টি ম্যাগাজিন ছিনিয়ে নিয়ে একটি গাড়িতে আগুন ও 2টি গাড়ি ভাঙচুর করা হয়। পরে 2টি অস্ত্র ও 3টি ম্যাগাজিন উদ্ধার করে সেনাবাহিনী। এই ঘটনায় 22 আগস্ট লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাকসুদুল আলম বাদী হয়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 106 জনের নাম উল্লেখ করে এবং 3200 জনকে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় একটি মামলা করেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত ওসি কর্মকর্তা বলছেন যে মামলা এখন পর্যন্ত 21 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিস্তারিত রিপোর্ট দর্শক বললাম। তো যাই হোক, এই ধরনের ঘটনায় যদি কোনো আসামির মৃত্যু হয় তাহলে কিন্তু এটার অন্য ব্যাখ্যা অনেকে করতে পারে যে বিচারের আগেই তার বিচার সম্পন্ন হয়েছে। ফলে এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ সতর্ক থেকে যাতে সত্যি সত্যি এই সমস্ত ঘটনার যারা দায়ী তাদেরকে বিচার করা হয়, সেই প্রক্রিয়াটা এগিয়ে নিতে হবে। নতুবা এই ধরনের ঘটনা আস্তে আস্তে ঘটতে থাকলে আন্তর্জাতিক কমিউনিটি কিন্তু চুপ করে থাকবে না। তারা মুখ খুলতে শুরু করলে অন্তর্বর্তী সরকারের জন্য এটি বিব্রতকর হবে বলে আমার ধারণা। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।